আমি তখন ৭ মাসের গর্ভবতী ছিলাম। আমার শাশুড়ি শাহিদা বেগম আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। এই কারণে আমি একা হাতে এত কিছু রান্না করার পরেও একটু বসতে চেয়েছিলাম। তখনও আমার পা গড়িয়ে রক্ত পড়তেছিল। আমি একটু ফোনটা ধরতে চেয়েছিলাম, কিন্তু তখন আমার স্বামী মিস্টার ইয়াসিন আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আমি একজন আইনজীবী, তুমি আমার কিছুই করতে পারবা না। তখন আমি তার চোখের দিকে তাকিয়ে ধীর গতিতে বললাম, তাহলে একটু আমার বাবাকে ফোন করো। সে হেসে নম্বরটা ডায়াল করা শুরু করলো। সে হয়তো একটুও বুঝতে পারেনি একটা ফোন কলেই তা সবকিছু শেষ করতে চলেছে। আমি কখনো আমার শ্বশুর বাড়ির লোকদেরকে বলিনি আমার বাবাকে, কারণ আমি চেয়েছিলাম আমার বিয়েটা আমার ভালোবাসার উপরে টিকে থাকে, প্রভাব বা টাকার উপরে নয়। যখন মিস্টার ইয়াসিনের সঙ্গে আমার পরিচয় হয়, সে তখন বলেছিল আমার স্বাধীনতাকে সে সম্মান করবে। সে ঢাকা শহরের একজন উঠতি আইনজীবী, সব জায়গায় ভদ্র, স্মার্ট, আর মানুষকে কিভাবে ম্যানেজ করতে হয় সে সেটা খুব ভালো করেই জানত। তার বাবা মোহাম্মদ কামাল হোসেন, মা শাহিদা বেগম একটা প্রভাবশালী ফ্যামিলি থেকে আসা, কিন্তু তাদের চিন্তাধারা ছিল খুবই পুরনো। বিশেষ করে আমার শাশুড়ি, সে বউ মানে বুঝতো বাধ্য থাকা। বাধ্য থাকা বলতে কি বোঝায় আমি সেটাই বুঝতে পারতাম না। 7 মাসে গর্ভবতী থাকা অবস্থায় আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। ইয়াসিন প্রায় রাত্রে দেরি করে আসতো, মাঝ রাত্রে বাসায় ফিরতো আর বলতো এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক বেশি জরুরি। আর আমার শাশুড়ি, সে তো কথায় কথায় আমাকে ছোট করতেন। আমি কিভাবে কথা বলি, আমি কিভাবে কাজ করি, আমার গর্ভ অবস্থা কিভাবে চলছে, সবকিছু আমার কাছে জানতে চাইতেন। আমার শাশুড়ি বলতেন আমাদের সময়কার মেয়েরা এত নরম ছিল না। আমার শ্বশুর কম কথা বলতেন, কিন্তু তার নীরবতা মনে হচ্ছিল আরো কঠিন করে দিচ্ছিল। তারা ঠিক করলো এবার ঈদে সবাইকে বাসায় দাওয়াত করবে, আর এতে রান্না বান্না করলে আমারও নাকি প্র্যাকটিস হবে। আমি ভাবলাম আমি একটু তাদেরকে সাহায্য করব। আমি তখন 7 মাসে প্রেগনেন্ট। রান্নাঘরে যেয়ে দেখি আমাকে একটা অ্যাফরন আর বিশাল বড় একটা মেনু ধরিয়ে দিয়েছে হাতে। রোস্ট, কোরমা, শ্যামাই, খাসির রেজালা, মনে হচ্ছিল বড় একটা অনুষ্ঠান। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল, আর আমি ঘন্টার পর ঘন্টা একা একা দাঁড়িয়ে রান্না করছিলাম। আমার পেটে ব্যথা, পা ফুলে গেছে। 2 বার ইয়াসিনের কাছে সাহায্য চাইলাম, আমার স্বামীর কাছে। আমার স্বামী প্রথমবার হেসে বলল আজকে একটু ম্যানেজ করে নাও। দ্বিতীয়বার রেগে বলল আমাকে লজ্জা দিও না প্লিজ। রান্না বান্না শেষ করে সবাই টেবিলে বসলেন খেতে, আর আমাকে আমার শাশুড়ি বলল রান্নাঘরে যেন আমি দাঁড়িয়ে খাই, তাহলে বাচ্চা হওয়ার সময় বেশি কষ্ট হবে। আমি এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে কাজ করে কিছু বলারও শক্তি পাচ্ছিলাম না। রান্নাঘরে একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। দাঁড়িয়ে খাওয়ার সময়ে আমার তীব্র ব্যথা শুরু হয়ে যায়। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। একটা চেয়ারের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। আমি চেয়ারে বসবো, তখনই আমার শাশুড়ি আবারও রান্নাঘরে আসে। আমি বলি মা, আমার প্রচন্ড ব্যথা করতেছে আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। তখন আমার শাশুড়ি বলে এত নাটক করো না। আমার শাশুড়ির কথা অমান্য করে তবু আমি চেয়ারে বসতে চাই। তখনই আমার শাশুড়ি পায়ে হোঁচট দেয়, আর আমি টেবিলের সঙ্গে মাথায় বাড়ি খাই, আর ওখানেই পড়ে যায়। হাত থেকে পড়ে আমার ভাতের কাছে প্লেটটাও ভেঙে যায়। পড়ে যে আমি আবারও উঠে যখন দাঁড়াতে চাই, আমার মনে হচ্ছিল আমার শরীর থেকে কিছু একটা বেয়ে পড়তেছে। পেটে আমার পুরো ব্যথায় ছড়িয়ে যায়। আমার পা বেয়ে বেয়ে তখনও রক্ত পড়তেছিল। আমার শাশুড়ির মধ্যে কোনো অনুশোচনা ছিল না, ছিল শুধু বিরক্ত। ইয়াসিন দৌড় দিয়ে এসে সবটা দেখলো, তবু ইয়াসিন আমাকে সাহায্য না করে আরো আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। আমার স্বামী ইয়াসিন তখন ঠোঁটটা বেঁকে দিয়ে বলল আমি একজন আইনজীবী, তুমি কিছুই করতে পারবে না। আমি তখন তার চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে বললাম আচ্ছা তাহলে আমার বাবাকে ফোন করো। ইয়াসিন আমার কথা মতো নম্বরটা ডায়াল করা শুরু করলো, কিন্তু ইয়াসিন একটাবারও বুঝতে পারেনি তার একটা ফোন কলই তার জীবনটাকে 2 ভাগে ভাগ করে দিবে। ফোনটা কানে নেওয়ার সময়ও আমার স্বামীর মুখে অবহেলার হাসিটা লেগেছিল। সে ভেবেছিল এই ফোন কলটা একটা ড্রামা ছাড়া আর কিছুই না, কিন্তু আমি জানতাম এই ফোন কলটাই সবকিছু বদলে দিবে। কয়েকবার রিং হওয়ার পরে ফোনটা রিসিভ হয়। আমার স্বামী সালাম দিল, আসসালামু আলাইকুম, আমি মেঘলার স্বামী। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ওই দিকটা আওয়াজ আসলো, মেঘলা কোথায়? তখন আমার স্বামী বিরক্ত নিয়েই বলল ও একটু অসুস্থ আছে। তখনই কিছু একটা বলতে যাবে, আমি হাত বাড়িয়ে ফোনটা নিয়ে নিলাম। তখন আমার কণ্ঠটা কাঁপছিল, প্রচন্ড পেটে ব্যথা, কিন্তু নিজেকে শক্ত রেখে ফোনটা কানে ধরলাম। কানে ধরেই বললাম আব্বু। আর 1 সেকেন্ডও দেরি হলো না, ফোনের ওই পাশ থেকে বলা মেঘলা তুমি কি ভালো আছো মা? তখন আমার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছিল। কিছু বলতে না পেরে শুধু বললাম আব্বু আমাকে এসে নিয়ে যান। এতটুকুই কথা। তারপর ফোনটা আবারও ইয়াসিন নিয়ে নিল, কিন্তু তখন ইয়াসিন এতটা আত্মবিশ্বাসী ছিল না। আমার স্বামী ইয়াসিনকে বলা হলো ঠিকানা পাঠাও। ঠিকানা পাঠানোর আগে ফোনটা কেটে গেল। ফোনটা কেটে যাওয়ার পর থেকে ঘরের ভিতরে অস্থির একটা নীরবতা চলে আসলো। আমার শাশুড়ি বিরক্ত হয়ে চিল্লাইয়ে বললে নাটক কি শেষ হয়েছে? এতটুক বিষয় কি বাবাকে বলতে হয়? তখন আমি দেয়াল ধরে দাঁড়িয়েছি, আর আমার পা বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। ওই মুহূর্তে আমি আর কিছুই বললাম না। আমি জানি এখন আর আমাকে কিছু বলতে হবে। মাত্র 30 মিনিট পর বাসার বাহিরে অনেকগুলো গাড়ির আওয়াজ শোনা গেল।
একসঙ্গে এতগুলো গাড়ি এই বাসার সামনে কখনো আসে। আমার স্বামী ভেবেছিল ভুলে হয়তো বা কেউ এসেছে, কিন্তু জানালার কাছে যে সে যখন তাকালো তখন ধীরে ধীরে তার মুখের রং পরিবর্তন হওয়া শুরু করলো। বাসার সামনে কয়েকটা কালো রঙের বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে আগে কয়েকজন নেমে আসছে স্যুট পরা মানুষ, তার মাঝে আছে আমার বাবা। আমি সামনে আস্তে আস্তে এগোতে শুরু করলাম। কলিং বেলের আওয়াজ, পুরো বাড়িতে যেন নীরবতা কাজ করছে। কেউ দরজা খোলার সাহস পাচ্ছে না। সাহস করে আমার শ্বশুর খুললেন। দরজা খুলতেই দেখে আমার বাবা। দরজা খুলতেই আমার বাবা ভিতরে ঢুকলেন, শান্ত কিন্তু তার চোখে ভয়ানক দৃষ্টি। তার পিছনে দাঁড়িয়ে থাকা লোকগুলো পুরো ঘরটা স্ক্যান করছে। আমার স্বামী ইয়াসিন এসে বলল আপনি, কিন্তু বাক্য শেষ করতে পারলো না। আমার বাবা সরাসরি আমার দিকে তাকালেন। আমার বাবার চোখে আমি প্রথম এত ভয় দেখলাম, যে বাবা তার মেয়েকে দেখে এত পরিমাণে ভয় পেয়েছে। আমার বাবা বলল কে করেছে এটা? আমি ধীরে ধীরে আমার শাশুড়ির দিকে একবার তাকালাম, আমার স্বামীর দিকে একবার তাকালাম। আমার বাবার কিছুই আর বুঝতে বাকি ছিল না। সবকিছু এত তাড়াতাড়ি হয়েছিল যে আমার স্বামী শাশুড়িরা কেউ কিছুই বুঝতে পারেনি। আমার বাবার সঙ্গে থাকা একটা লোক ফোনে কথা বলতেছিল। তার কিছুক্ষণের মধ্যে এসে আরো লোক এসে পুরো বাড়িটা ঘিরে ফেললো। আমার যে স্বামী কিছুক্ষণ আগে তাচ্ছিল্যের হাসি হাসতেছিল, সে ভয়ে বলল দেখেন এটা আমাদের ফ্যামিলির ব্যাপার। আমার বাবা তখনও শান্ত, কিন্তু ভিতরে তার আগুন জ্বলছে। আমার বাবা আমার স্বামীকে বললেন ইয়াসিন তুমি আইনজীবী তাই না? আমার স্বামী তখন বলল হ্যাঁ। তাহলে আইনের ভাষাটা তুমি খুব ভালো করেই জানো। তা একজন গর্ভবতী স্ত্রীর উপরে শারীরিক নির্যাতন কত বছর শাস্তি হতে পারে তুমি তা জানো? আমার স্বামী তখন চুপ হয়ে গিয়েছিল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, চোখে অন্ধকার দেখছিলাম। আমার শেষ যেটা মনে আছে, আমি পড়ে যাচ্ছিলাম, আমার বাবা আমাকে ধরেছিল। আমার জ্ঞান ফেরার পরেই দেখে আমি হসপিটালে। জ্ঞান ফিরেই দেখে আমার বাবা আমার হাতটা শক্ত করে ধরে আছে। আমার বাবাকে কাপা গলায় জিজ্ঞাসা করলাম ডাক্তার কি বলেছে? আমার বাবা বললেন বাচ্চার তেমন কোনো ক্ষতি হয়নি, বাচ্চা এখনো আছে, তবে তোমাকে সাবধানে থাকতে হবে। আমি তখনও ভয় পাচ্ছিলাম, সবকিছু মনে আমি হারিয়ে ফেললাম। কিছুক্ষণ পর দরজায় নক হলো। দেখে একজন পুলিশ অফিসার ঢুকলেন, বাবাকে সম্মান দেখিয়ে বললেন সব ব্যবস্থা হয়ে গিয়েছে। আমার বাবা বলল মেঘলা তুমি আর ওই বাড়িতে ফিরছো না। বাবার কথা শুনে কেন জানি বুকের ভিতরে একটু হালকা হয়ে গেল। কিন্তু তখন আমার স্বামীর জন্য খারাপ লাগছিল, আমার স্বামী, কিন্তু আমার বাবাকে বলতে পারছিলাম না। এই প্রথম ইয়াসিনের নিয়ন্ত্রণের বাহিরে সবকিছু চলে গিয়েছে। ইয়াসিন কিছুক্ষণ আগে যে মেয়েটাকে দুর্বল ভেবেছিল, ওই মেয়েটাই তার আজকে সবচাইতে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ কেন জানি মনে হলো এই প্রথম আমি শ্বাস নিতে পারছি। কোনো ভয় নেই, কোনো চাপ নেই, কারো শাসন নেই। আমি আর আমার অনাগত সন্তান, শুধু আমি জানি এটাই শেষ না, এটা কেবল শুরু। এমন সুন্দর সুন্দর গল্প পেতে পেজটা এখনই ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে।